প্রথমবার কমলো বাজেটের আকার। 7,90,000 কোটি টাকা প্রস্তাব। প্রবৃদ্ধির ধারণা থেকে বেরিয়ে জীবিকায় গুরুত্ব। ইসির জন্য বরাদ্দ প্রায় 3,000 কোটি। বিভিন্ন পণ্যে ভ্যাট বাড়ানোয় স্থানীয় শিল্প ঝুঁকিতে পড়ার শঙ্কা ডিসিসিআই-এর। কিছু ভালো দিক থাকলেও বাজেটে রয়ে গেছে কাঠামোগত দুর্বলতা, বলছে সিপিডি। ডিসেম্বরে নির্বাচন চায় বেশিরভাগ দল, দাবি সালাউদ্দিনের। এপ্রিলের মধ্যে ভোটের পক্ষে জামায়াত, ইসিতে আস্থা নেই এনসিপির। দ্রুতই জুলাই সনদের আশা প্রধান উপদেষ্টার। মেজর সিনহা হত্যা মামলায় প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল, 6 জনের যাবজ্জীবন। পরিবার ও রাওয়া চেয়ারম্যানের সন্তোষ, দ্রুত আপিল নিষ্পত্তির আশা। এবং কুশিয়ারায় বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে পানি। প্লাবিত জকিগঞ্জের শহর ও নিম্নাঞ্চল, ডুবেছে মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়ার নিচু এলাকা। কুড়িগ্রামের চরাঞ্চলে তলিয়েছে ফসল। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। শুরুতেই বাজেট প্রসঙ্গ। প্রথাগত অবকাঠামো উন্নয়ন নয়, বরং মানুষকে প্রাধান্য দিয়ে ঘোষণা করা হয়েছে প্রস্তাবিত বাজেট, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, নাগরিক সুবিধা ও কর্মসংস্থানের উপর বিশেষ জোর দিয়েছেন অর্থ উপদেষ্টা। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে আগের চেয়ে 7,000 কোটি টাকা কমিয়ে বাজেটের আকার ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা, যেখানে নির্বাচন কমিশনের জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রায় 3,000 কোটি। ব্যয়ের বিপরীতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 5,64,000 কোটি টাকা। ইয়ানুর শিফাতের রিপোর্ট। 2025-26 অর্থবছরের জন্য মোট ঘোষণা করা হলো 2025-26 অর্থবছরের জাতীয় বাজেট। জুলাই গণঅভ্যুত্থানে বিগত সরকার পতনের পর নতুন সময়ের নতুন বাজেট। সমতা ভিত্তিক অর্থনীতির দর্শনে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার চেষ্টায় আকার কমিয়ে করা হয়েছে 7,90,000 কোটি টাকা। স্বাধীনতার পর এবারই প্রথম বাজেটের আকার আগের অর্থ বছরের তুলনায় কমছে। মোট 7,90,000 কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করছি, যা জিডিপির 12.7%। এর মধ্যে পরিচালন সহ অন্যান্য খাতে মোট 5,60,000 কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,30,000। বিনিয়োগ স্থবিরতা, কর্মসংস্থান সংকট, রাজস্ব আদায় ঘাটতিতে অর্থনীতি এখনো নানা অনিশ্চয়তায় ঘেরা। এর মাঝেই আগামী বছরের নভেম্বরে এলডিসি থেকে উত্তরণ ঘটবে বাংলাদেশের। এমন প্রেক্ষাপটে এবারের বাজেটে টেকসই প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার বার্তা দেন অর্থ উপদেষ্টা। মধ্যমেয়াদী অর্থনীতির গতি পুনরুদ্ধারের লক্ষ্যে কর জিডিপি অনুপাত বৃদ্ধির কোনো বিকল্প নেই। অথচ তুলনীয় অনেক দেশের চাইতে বাংলাদেশের কর জিডিপি অনুপাত উল্লেখযোগ্য পরিমাণে কম। রাজস্ব খাতকে আরও গতিশীল করতে এবং রাজস্ব আহরণের স্বচ্ছতা বৃদ্ধি করতে ইতিমধ্যে আমরা বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছি। অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করে ক্ষমতা হস্তান্তর করা। এ লক্ষ্যে বাজেটে নির্বাচন কমিশনের জন্য 2,956 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। গত 1.5 দশকে দেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। তাই আমরা নির্বাচনী ব্যবস্থার সংস্কারের উপর সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছি এবং এ লক্ষ্যে বিভিন্ন আইন, নীতিমালা ও আদেশের সংশোধন ও সংস্কারের কার্যক্রম হাতে নিয়েছি। বাজেটে মোট ব্যয়ের বিপরীতে রাজস্ব বোর্ড যোগান দেবে 4,99,000 কোটি টাকা, আর ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া হবে 1,25,000 কোটি টাকা ও বিদেশি উৎস থেকে 1,01,000 কোটি টাকা। আয় ব্যয়ের বিশাল অঙ্কের যে বাজেট দিলেন অর্থ উপদেষ্টা, তা দিন শেষে কতটা স্বস্তি দিবে সাধারণ মানুষকে? এলডিসি উত্তরণের পথে টেকসইভাবে টেনে নিয়ে যাবে দেশের অর্থনীতিকে? কতটা কাটবে বিনিয়োগ খরা? সৃষ্টি হবে কাঙ্ক্ষিত কর্মসংস্থানের সুযোগ? আর বাজেটের অর্থ কতটা কৌশলীভাবে ব্যয় করতে পারবে সরকার? এখন সেটি দেখার অপেক্ষা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। গৃহ নির্মাণ থেকে শুরু করে সজ্জায় খরচের বোঝা চাপছে মানুষের কাঁধে। আধুনিক জীবনযাপনে ব্যয়বহুল হচ্ছে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার সহ সব ধরনের প্লাস্টিক পণ্য। লিপস্টিক কিংবা ফেস ওয়াশ কম দামে মিলবে না কিছুই। বাজেটে ভ্যাট শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে অন্তত 200 পণ্যের।
তবে নিত্যপণ্যের দামে মানুষকে স্বস্তি দিতে দেওয়া হচ্ছে শুল্ক ছাড়। শুভ খানের রিপোর্ট। বাড়ি ঠিকঠাক করে নতুন অর্থ বছরে ভাবছেন সংসার সাজাবেন, তাহলে পরিকল্পনার সঙ্গে খরচের হিসাবটা মিলিয়ে নিন। বড়সড় খরচের চাপ আসছে গৃহ নির্মাণ কিংবা সজ্জায়। 20% সুনির্দিষ্ট কর বসছে রড উৎপাদনে। দেশীয় রেফ্রিজারেটর, ফ্রিজার কিংবা এসি কিনতে পাবেন না স্বস্তি। ভ্যাট অব্যাহতি তুলে নেয় বাড়বে দাম। 5% ভ্যাট আরোপে ব্লেন্ডার, জুসার, মিক্সার, ইলেকট্রিক কেটলি, আয়রন ও রাইস কুকারে যোগ হবে বাড়তি খরচ। দাম বাড়ছে ওয়াশিং মেশিন, মাইক্রো ও ইলেকট্রিক ওভেন আর এলপিজি সিলিন্ডারের। প্লাস্টিকের আসবাবপত্রে 7.5% থেকে ভ্যাট বাড়িয়ে করা হচ্ছে দ্বিগুণ। টেনশন কমাতে সিগারেট ফুঁকবেন, তাতে পকেট পুড়বে, কারণ বাড়বে সিগারেটের দাম। খরচের বোঝা মাথায় দিয়ে বাসায় ফিরে দেখবেন ভাত ঠান্ডা, গিন্নি গরম। কারণ আমদানিতে সর্বনিম্ন শুল্কায়ন মূল্য $20 থেকে $40 করায় বাড়ছে বিদেশি লিপস্টিক, ফেসওয়াশ সহ মেকআপ সরঞ্জামের দাম। ফ্রেশ হতে যাবেন, বাড়ছে ব্লেড ও সাবান শ্যাম্পুর দাম। সন্তানকে বিদেশি চকলেট কিনে দিতেও বাড়তি খরচ হবে আপনার। এত সব খরচের হিসাব মেলাবেন, তাহলে শুনুন, বাড়তে পারে আমদানি করা বল পয়েন্ট কলমের দাম। মোবাইল ফোন উৎপাদনে কর হার বাড়িয়ে করা হচ্ছে 10%। এত চাপের মধ্যে আসছে বাজেটে খানিকটা স্বস্তি দিতে পারে দ্রব্যমূল্য। নিত্য প্রয়োজনীয় পণ্য, প্রধান খাদ্যদ্রব্য, সার, বীজের কাঁচামালের ক্ষেত্রে বিদ্যমান শূন্য শুল্ক হার অপরিবর্তিত রাখার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। প্রতি টনে 500 টাকা কমতে পারে চিনির কাস্টমস শুল্ক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আগামী অর্থ বছরের বাজেট ব্যবসা ও বিনিয়োগ বান্ধব হয়নি বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের সংগঠন ডিসিসিআই এর নেতারা। এবারের বাজেটে কাঠামো দুর্বলতা খুঁজে পেয়েছে সিবিটি। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখার তীব্র নিন্দা জানিয়েছে টিআইবি। 7,90,000 কোটি টাকার এই বাজেট বাস্তবায়নে নতুন করে শুল্ক স্তর যুক্ত করে কাঠামোতে আনা হয়েছে বড় পরিবর্তন। কর অব্যাহতির সুবিধা বাতিলের বিপরীতে অর্থ উপদেষ্টা জানান, টেকসই জিডিপি প্রবৃদ্ধির পথে হাঁটতে চায় অন্তর্বর্তী সরকার। বাজেট পরবর্তী প্রতিক্রিয়া জানাতে সন্ধ্যায় মতিঝিলে সংবাদ সম্মেলন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, যেখানে দাবি করা হয় ব্যবসা বিনিয়োগ বান্ধব হয়নি এবারের বাজেট। মূল্যস্ফীতি কমানোর জন্য সব করছেন, কিন্তু ব্যবসায় বেগবান এবং গতি আনার জন্য কিন্তু আপনি ক্লিয়ার কোনো ডাইরেকশন দেন নাই। একই সময় রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলন করে বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় গবেষণা প্রতিষ্ঠান সিপিডি দাবি করে বাজেটে রয়েছে কাঠামোগত দুর্বলতা। মূল বিষয়টা যে দর্শন বাজেটের, যে এখানে বৈষম্যবিহীন এর কথা, সমাজের কথা বলা হয়েছে, সেইটার প্রেক্ষিতে সেটা উদ্দেশ্যটার সাথে বাস্তবে যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে সব ক্ষেত্রে সেটা সাযুজ্যপূর্ণ হয় নাই। বাজেট প্রতিক্রিয়ায় কালো টাকা সাদা করার সিদ্ধান্তে তীব্র নিন্দা জানিয়েছে টিআইবি। বিবৃতিতে বলা হয়, সংস্কারের মূল উদ্দেশ্যের বিপরীতে চলছে অন্তর্বর্তী সরকার। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি। 1 মাসের মধ্যেই সংবিধান ছাড়া বাকি সংস্কার বাস্তবায়নের দাবি দলটির। অন্যদিকে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে যে কোনো সময় নির্বাচন আয়োজনের দাবি জামায়াতের। তবে জুলাই সনদ হওয়ার পরেই নির্বাচনের তারিখ নিয়ে নিজেদের দাবি তুলে ধরবে এনসিপি। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশন এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন দলগুলোর নেতারা। দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। সোমবার বিকেলে রাজধানী বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা এবং কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ করতে সব দল একমত হয়েছে। সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যক প্রস্তাবে দলগুলোর ঐকমত্য প্রতিষ্ঠার জন্য দ্বিতীয় পর্যায়ের সংলাপে চেষ্টা করা হবে। আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল সংস্কার করার জন্য। আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি এবং অত্যন্ত আনন্দিত হয়েছে যে কত গভীরভাবে আপনারা এটাতে গিয়েছেন, এবং শুধু ওনাদের সঙ্গে, কমিশনের সঙ্গে আলাপ করে না, নিজেদের ভেতরে আলাপ করেছেন
এবং আন্তরিকভাবে বুঝে আমাদেরকে বলার চেষ্টা করেছেন, আপনাদের সঙ্গে বিতর্ক করেছেন কমিশনের সঙ্গে। এরকম আগ্রহ নিয়ে সবাই যদি আমরা বসি, নিশ্চয়ই একটা ভালো কিছু এর মধ্যে থেকে আসবে। যতগুলো ঐক্যমতের বিষয় আছে তার মধ্যে যে আরো কিছু যোগ করতে পারে, দেখতে সুন্দর লাগবে। জাতীয় একটা সনদ হলো, অনেকগুলো বিষয়ে আমরা একমত হতে পেরেছি। জাতি হিসেবে আমরা গর্বিত জাতি হিসেবে দাঁড়াতে পারে যে আমরা তো এরকম বিভক্তিকরণের প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করিনি। আমরা সৃষ্টি করছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য, দেশের উন্নতির জন্য, দেশের মঙ্গলের জন্য। 1.5 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। নির্বাচন ডিসেম্বরের মধ্যে না হওয়ার কারণ নেই জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধান উপদেষ্টার কাছে জাতি চূড়ান্ত নিরপেক্ষতা আশা করে। আর জামায়াত ইসলামী বলছে, ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করলে জনমনের সংখ্যা কেটে যাবে। সংবিধান সংশোধনী ব্যতি রেখে অন্যান্য সকল সংশোধনী যেগুলো একমত হবে, সংস্কার প্রস্তাব, সেগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমে, অফিস আদেশের মাধ্যমে 1 মাসের ভিতরে বাস্তবায়ন করা সম্ভব, সেটা আমরা বুঝিয়ে দিয়েছি। সুতরাং নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও কারণ উল্লেখ করার মতো নেই। প্রায় সবাই ডিসেম্বরের আগেই নির্বাচনের জন্য তাদের প্রস্তাব আছে। জাতি তার কাছে চূড়ান্ত নিরপেক্ষতা আশা করে। ডিসেম্বর টু এপ্রিল একটা সুইটেবল টাইমে আপনি একটা ডেট দিলেই জনমনে যে এখন কিছুটা সংখ্যা এবং অস্বস্তি আছে, আমরা বিশ্বাস করি এটা কেটে যাবে। এদিকে জুলাইয়ের আগেই স্বাক্ষর নিয়ে জুলাই সনদ প্রকাশের পাশাপাশি নির্বাচন কমিশন সংস্কারের দাবি জানিয়েছে এনসিপি। জুলাই সনদ ঘোষণার পরই দল হিসেবে জাতীয় নির্বাচনের সময় চাইবে দলটি। এই জুলাই মাসের মধ্যেই যাতে জুলাই সনদটি কার্যকর করা হয় সকলের স্বাক্ষর নিয়ে, এবং জুলাই সনদ কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না। নির্বাচন কমিশন এখন যে প্রক্রিয়া চলছে সেখানে আমরা আস্থা রাখতে পারছি না, নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। এটি যাতে সরকার বিবেচনা নেয়। নির্বাচন বিলম্বিত হলে অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির আশঙ্কা করে দ্রুত নির্বাচনের দাবি জানায় বিভিন্ন দল। বর্তমানে বাংলাদেশে যে অবস্থা আছে, নির্বাচনের পরিবেশ নেই। আমরা বিগত দিনের মতো নির্বাচন চাই না, যেন তেন নির্বাচন চাই না। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানিয়ে, বিরোধী দলের শিবিরে না ঠেলে দিয়ে, তাদেরকে আলাপ আলোচনা করে, বোঝাপড়া করে নির্বাচন এমনকি 31শে ডিসেম্বরের আগেও হতে পারে। সরকার নিজেই বলেছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। কোনো কারণে পেছায়, তাহলে সেটা সরকারকেই ব্যাখ্যা করতে হবে যে এই বাড়তি সময় তাদের কেন লাগবে। প্রধান উপদেষ্টার উদ্বোধনের মাধ্যমে শুরু হলো চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা তৈরির বৈঠক। মঙ্গলবার প্রথম দিনের বৈঠকে অংশ নেবে বিএনপি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এবার কোরবানির পশুর হাটের খবর। ঈদ সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে কোরবানির পশু বেচা কেনা। ঝুঁকি ঝামেলা এড়াতে অনলাইনেও পশু কিনছেন অনেকে। এবার মাঝারি আকারের গরুর চাহিদাই বেশি। পশুর স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে প্রাণী সম্পদ বিভাগের মেডিকেল টিম। ঈদুল আজহার বাকি মাত্র কয়েকদিন। সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। মিলছে নানা আকারের পশু। কেউ কিনছেন, কেউ আবার দরদাম করে দেখছেন। অনলাইনেও চলছে পশু বিক্রি। এবার মাঝারি আকারের গরুর চাহিদা সবচেয়ে বেশি। দাম বলা পার্টি নাই, হাটের লাইসে তার মনে তাই লোক করা হয়ে আছে। কার গরু কে নিবে? গত বছরের তুলনায় আলহামদুলিল্লাহ এবারে অনেক সাধ্যের মধ্যে আছে এবং গরুর দাম কমের মধ্যে আছে। এখানে বেশি গরু উঠে আর হলো হাসিল কম। এখানে গৃহস্থের গরু অনেক পাওয়া যায়, ব্যবসায়ীরাও তেমন একটা দাম চায় না। এখানে বাজারে জাল টাকার নোট শনাক্ত সহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন ইজারাদাররা। বাজারের চেয়ে সবচেয়ে কম রেট আমাদের হাসিল, 500 টাকা বা 200 টাকা। যারা গরু কিনবে বা যারা বিক্রি করবে, তারা যদি জাল টাকার কোনো জটিলতায় না পড়ে, এই কারণে আমরা ব্যাংক কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছি। অসুস্থ পশু বিক্রি বন্ধে হাটগুলোতে কাজ করছে প্রাণী সম্পদ বিভাগের মেডিকেল টিম। ওমর ফারুক, সময় সংবাদ। আলোচিত মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। যাবজ্জীবন সাজা বহাল রাখা হয়েছে 6 জনেরই। রায়ে সন্তুষ্টি জানিয়ে সিনহার বোন বলেন, স্বস্তি মিলবে কার্যকর হলে। সন্তুষ্ট সাবেক সেনা কর্মকর্তারাও। কোনো মৃত্যু পাখির পলকের মতো হালকা, আর কোনো মৃত্যু পাহাড়ের মতো ভারী। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের হত্যাকাণ্ড সেই পাহাড় সম ভারী সত্যের নাম।
নৈসর্গিক সৌন্দর্যের খোঁজে ক্যামেরা হাতে বের হওয়া এই মানুষটি এখন সহস্র তথ্যচিত্রের প্রেক্ষাপট। 6 বছর আগে এক রাতে পরপর 4টি গুলি করে গলায় পাড়া দিয়ে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করেন কয়েকজন পুলিশ সদস্য। প্রথমে তাকে 2টি গুলি করা হয়েছে, একটু এগিয়ে যেয়ে আরও 2টি গুলি করা হয়েছে, সেখানেই থেমে থাকেনি। লিয়াকত তার নিথর দেহে পা দিয়ে আঘাত করেছে। প্রদীপ এসে তার নলির উপরে বুটের আঘাতে মৃত্যু নিশ্চিত করেছে। আলোচিত এই মামলায় ওসি প্রদীপ কুমার দাস, পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড এবং 6 জনের যাবজ্জীবন সাজা দিয়েছিলেন বিচারিক আদালত। সে রায় সোমবার বহাল রাখেন উচ্চ আদালত। মেজর সিনহা তার জীবন দিয়ে যত মানুষের জীবন রক্ষা করে গেছেন, তাদের প্রতিটি নিঃশ্বাস তার আত্মার শান্তি মাগফিরাত কামনা করবে। রায়ে সন্তুষ্ট সিনহার পরিবার। বোন বলছেন স্বস্তি মিলবে কার্যকর হলে। অ্যাপিলেট ডিভিশন আছে, সো ওই ফেজগুলো পার করার পরে যেই দিন রায়টা কার্যকর হবে, যদি একই রায় থাকে এবং রায়টা কার্যকর হয়, সেদিনে আমরা বলবো আসলে আমরা চূড়ান্তভাবে সন্তুষ্ট। রায়ে ন্যায় বিচারের প্রতিফলন হয়েছে বলে মনে করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও। এনটিএমসির ভিতরে সমস্ত রেকর্ডগুলো আছে, ওই রেকর্ড পেলে আইজিপি, তৎকালীন আইজিপি বাইজিৎ সাহেব, এসপি সাহেব, আব্দুল্লাহ সাহেব, ওনাদের সমস্ত লিঙ্কগুলো পরিষ্কারভাবে বের হয়ে আসবে। 3 বাহিনীর পক্ষ থেকে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি আজকের এই রায়ে। আমরা আশা করি দ্রুততম সময়ে এই রায় কার্যকরী হবে। 2020 সালের 31শে জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। লোকালয়ে ঢুকছে বানের জল, ডুবছে একের পর এক গ্রাম। কুশিয়ারার বাঁধ ভেঙে প্লাবিত জকিগঞ্জ উপজেলার শহর ও নিম্নাঞ্চল। মৌলভীবাজারে পানিবন্দী মানুষের দিন কাটছে অর্থাহার অনাহারে। তিস্তার পানি বেড়ে কুড়িগ্রামেও তলিয়েছে ঘরবাড়ি ও ফসলি জমি। পাহাড়ি ঢলে কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি, অসহায় দিন কাটছে বানভাসীদের। সিলেটের জকিগঞ্জে রাস্তাঘাট বাড়িঘরে এখন পানিতে টইটুম্বর। এই অবস্থায় বাধ্য হয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে অনেকে আশ্রয় নেন নিরাপদ স্থানে। টেকসই ডাইক নির্মাণ না হওয়ার কারণে আমাদের এই এলাকা প্রতি বছর 2-3বার ডুবে। মৌলভীবাজারের মনু ও ধোলাই নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়েই চলছে। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় দুর্বিষহ জনজীবন। আমরা না খাওয়া না দাওয়া আমরা কিছু আমরা নাই। টানা বর্ষণ ও উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডুবেছে নিম্নাঞ্চলের অন্তত 19টি গ্রাম। ইন্ডিয়া থেকে যে মেঘের পানি আয়ে, ডলের পানি আয়ে, এরই নিষ্কাশনের রাস্তা নাই। রাঙ্গামাটিতে পাহাড় ধসে ক্ষতি এড়াতে নিরাপদ স্থানে স্থানীয়দের সরিয়ে নিতে মাইকিং করে যাচ্ছে প্রশাসন। আর খাগড়াছড়িতে সড়ক তলিয়ে যাওয়ায় 2 দিন ধরে দীঘিনালা লংগদু সড়কে বন্ধ যান চলাচল। চট্টগ্রামে বৃষ্টিতে বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন পথচারীরা, ব্যাহত হয় যান চলাচলও। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। সশস্ত্র গোষ্ঠী কেএনএফের ইউনিফর্ম উদ্ধারের ঘটনার পর এবার কাপড় সরবরাহের অভিযোগে একটি কারখানার 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে আছেন ওয়েল কম্পোজিট নিট লিমিটেড নামের প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকও। গত 17 মে নয়াহাট রেইনবো অ্যাপারেলস থেকে 20,300 ও এর পরের দিন একটি গোডাউন থেকে 11,785 পিস ইউনিফর্ম জব্দ করা হয়। এরপর গত 28 মে চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর নূর ফ্যাশন নামের কারখানা থেকে কেএনএফ এর আরও 15,000 ইউনিফর্ম জব্দ করা হয়। পুলিশ বলছে বিভিন্ন কারখানা থেকে জব্দ হওয়া এইসব ইউনিফর্ম তৈরিতে কাপড় সরবরাহকারী প্রতিষ্ঠানের খোঁজ পাওয়া গেছে। সোমবার বিকেলে চাঁদগাঁওয়ের বাহির সিগন্যাল শিল্প এলাকায় ওয়েল কম্পোজিট নিট লিমিটেড নামের প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় পুলিশ। সন্ধ্যা পর্যন্ত চলে সে অভিযান। এক পর্যায়ে মালিক পক্ষের 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। কাভার্ড ভ্যানে করে থানায় নেওয়া হয় কাপড়ের রোল। জিজ্ঞাসাবাদ শেষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তরিকুল ইসলাম সহ 4 জনকে নগরীর বাইজিৎ থানার একটি মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। বাইজিৎ থানায় যে কাপড়গুলি আগে উদ্ধার হয়েছে, যে মামলাটা হচ্ছে, ওই মামলার কাপড়টা এরা সাপ্লাই দিচ্ছে। আমরা জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে তারা ওই কাপড়টা সাপ্লাই করেছে, যার জন্য ওই মামলায় তাদেরকে
অ্যাজ দেখানো হয়েছে। তবে প্রতিষ্ঠানটির এক ব্যবস্থাপকের দাবি বৈধভাবে বিপণন কর্মকর্তার মাধ্যমে অর্ডার নেওয়া হয়েছিল। আমাদেরকে অর্ডার করা হয়েছে এবং লিগ্যাল ওয়েতে আমরা এই পোশাকগুলো দেওয়া হয়েছে। যখন আমরা শুনছি যে এগুলো আসলে অবৈধ, তখন আমরা ভীত সন্ত্রস্ত হয়ে আমরা অস্বীকার করেছিলাম প্রথম যে না আমরা করি না, কিন্তু পরবর্তীতে আমরা বুঝলাম যে না আমাদের এটা দেশের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে আমাদের জানানো উচিত যে এটা আমরা এখানে করেছি। চট্টগ্রামে গত কয়েকদিনে কেএনএফের ৪৭,০০০-এর বেশি ইউনিফর্ম জব্দ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। আবারও বাজেট প্রসঙ্গ। এবার বাজেটের আকার কমানো হলেও বাড়ানো হয়েছে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা। চাপ বেড়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর কাঁধে। সম্পদের সুষম বন্টন ও বৈষম্যহীন বাংলাদেশ। 2,26,000 কোটি টাকা ঘাটতি রেখে ঘোষণা করা হলো 2025-26 অর্থ বছরে জাতীয় বাজেট। আগামী অর্থ বছরে আমাদের সামগ্রিক বাজেট ঘাটতি ঋণ সহনীয় পর্যায়ে থাকবে। ঘাটতির পরিমাণ দাঁড়াবে 2,26,000 কোটি টাকা, যা জিডিপির 3.6%। 7,90,000 কোটি টাকা বাজেটের অর্থায়নে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর কাঁধে চাপানো হয়েছে 4,99,000 কোটি টাকা। আগামী 2025-26 অর্থ বছরে মোট 5,64,000 কোটি টাকা রাজস্ব আয়ের প্রস্তাব করছি, যা জিডিপির 9%। এর মধ্যে রাজস্ব বোর্ডের মাধ্যমে 4,99,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 65,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। ঠিক এমন সময় এনবিআর-এর সামনে এমন লক্ষ্যমাত্রা দেয়া হলো যখন চলতি অর্থ বছরে দেয়া 4,10,000 ও সংশোধিত বাজেটে দেয়া হয়েছিল 4,63,000 কোটি টাকা, যার বিপরীতে গেল এপ্রিল পর্যন্ত 10 মাসে আহরণ হয়েছে 2,87,256 কোটি 84 লাখ টাকা। অর্থাৎ সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে কম আহরণ হয়েছে 1,76,243 কোটি 16 লাখ টাকা। আগামী অর্থ বছরের বাজেটে এনবিআর বহির্ভূত রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 19,000 আর 46,000 কোটি টাকা ধরা হয়েছে কর বহির্ভূত আয়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নতুন অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ কমছে প্রায় 20,000 কোটি টাকা। মোট বরাদ্দের প্রস্তাব করা হয়েছে 1,16,731 কোটি টাকা। এবারও রয়েছে শুভঙ্করের ফাঁকি, কারণ বরাদ্দের 35,434 কোটি টাকাই ব্যয় হবে পেনশনের জন্য। জীবনযাত্রার মান উন্নয়ন নিশ্চিত করতে এবারের বাজেটে পথ পরিবর্তন, ইতিহাসের ভিন্নধর্মী বাজেট, নতুনত্ব। কেবল চমক নেই সামাজিক সুরক্ষা খাতে। বরাদ্দ কমানোর পাশাপাশি এ খাতে আগের মতোই সরকারি চাকুরিজীবীদের পেনশনকে যুক্ত রাখা হয়েছে। 2025-26 অর্থ বছরে প্রায় 20,000 কোটি টাকা কমিয়ে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে 1,16,731 কোটি টাকা, যা গত অর্থ বছরে ছিল 1,36,026 কোটি টাকা। বর্তমানে সহায়তা প্রাপ্ত। শুধু তাই নয়, শুভঙ্করের ফাঁকি 35,434 কোটি টাকা বরাদ্দ পেনশনের জন্য। পেনশন ছাড়া সামাজিক নিরাপত্তার জন্য বরাদ্দ দাঁড়াবে 81,297 কোটি টাকা। এবারও নামমাত্র বেড়েছে বিভিন্ন কর্মসূচির ভাতা। আভাস মিলেছে উপকারভোগীর সংখ্যা বাড়ারও। প্রতিবন্ধী ভাতা, তারপরে মনে করেন বয়স্ক ভাতা, এগুলো তো অবশ্যই বাড়ানো দরকার। তাছাড়া মানুষ চলবে কিভাবে? বয়স্ক ভাতা, বিধবা ভাতা, আমার চোখের সামনে মানুষে ভালো ভালো মানুষ খাইছে, কিন্তু আমি পাইনি। যে সহযোগিতাগুলো আসে এগুলো আমরা আমাদের হাতে পৌঁছাই না। যদিও বিশেষজ্ঞরা বলছেন যথেষ্ট নয় বরাদ্দের পরিমাণ, জোর দিচ্ছেন বন্টনের সুশাসনে। আমাদের সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে এইভাবে আমরা এলোমেলোভাবে এবং অনেকগুলো কর্মসূচি নিয়ে সত্যিকার অর্থে আমরা সামাজিক সুরক্ষা দিতে পারছি না। একটা ভদ্র, যেটাকে আমরা বলতে পারি রিজনেবল একটা অ্যামাউন্টে ধার্য করা উচিত, যেটা তাদের জীবনে একটা ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে পারে। এদিকে 2025-26 অর্থ বছরে জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের জন্য বরাদ্দ ধরা হয়েছে 405 কোটি 20 লাখ টাকা। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। নতুন করে বিদ্যুতের দাম না বাড়ানোর ঘোষণা দিয়েছেন অর্থ উপদেষ্টা। পাশাপাশি তিনি জানিয়েছেন জ্বালানি সংকট নিরসনে অভ্যন্তরীণ তেল গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হবে। নতুন অর্থ বছরের বাজেট পেশ করতে গিয়ে অর্থ উপদেষ্টা জানান, বিদ্যুৎ সংকট নিরসনে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ দ্রুত শেষ করা হবে।
অর্থনীতির অন্যতম চালিকা শক্তি বিদ্যুৎ ও জ্বালানি খাত। প্রস্তাবিত বাজেটে জ্বালানি সংকট নিরসনে একগুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। জানান বিদ্যুতের উৎপাদন খরচ 10% কমিয়ে ভর্তুকি হ্রাসের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সংকট নিরসনে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ দ্রুত শেষ করার কথা বলেছেন অর্থ উপদেষ্টা। পুরে 2400 মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে। নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা 2008 যুগোপযোগী করে নতুন একটি নীতিমালা প্রণয়নের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে নিজস্ব উদ্যোগে তেল গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানো হবে। এজন্য আগামী 2 অর্থবছরে সরকারি প্রতিষ্ঠান বাপেক্স 69টি কূপ খনন এবং 31টি কূপের ওয়ার্ক ওভার সম্পন্ন করবে। অন্যদিকে অপরিশোধিত তেলের চাহিদা মেটাতে প্রতি বছর 30 লাখ টন শোধন ক্ষমতা সম্পন্ন রিফাইনারি স্থাপন করা হবে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিজস্ব উদ্যোগে তেল গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধি উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে 2025-26 হতে 2027-28 পর্যন্ত সময়ে বাপেক্স কর্তৃক প্রয়োজনীয় জরিপ কাজ সম্পন্ন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বিদ্যুৎ খাতের ভর্তুকি সরকারের জন্য গলার কাটা। এটা কমিয়ে আনতে বিদ্যুৎ কেন্দ্রগুলোর প্রসঙ্গে অর্থনীতিবিদরা বলছেন নো পাওয়ার নো পে। এই চুক্তিতে গেলে ধীরে ধীরে ভর্তুকি কমে আসবে। বিদ্যুৎ না কিনলে বিল দেব না, মানে নো পাওয়ার নো পে, এই প্রিন্সিপালে যদি যাওয়া যায় তাহলে কিন্তু যেই ভর্তুকির বরাদ্দ রাখা হয়েছে, আমি শুনেছি 37,000 কোটি টাকার মতো বরাদ্দ থাকবে বিদ্যুতের জন্য, সেটার প্রয়োজন নাও হতে পারে। এদিকে এলএনজি আমদানিতে 15% কর অব্যাহতি দেওয়ার প্রস্তাবে দাম কমে শিল্প খাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। সাইবেরিয়ায় রাশিয়ার কয়েকটি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে 40টি বোমারু বিমান ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। এতে $700 কোটি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় কিয়েভ। গত 1.5 বছরেরও বেশি সময় ধরে এই অভিযানের পরিকল্পনা করা হয়েছে বলে জানান প্রেসিডেন্ট জেলেনস্কি। স্থানীয় সময় রোববার সাইবেরিয়ায় অবস্থিত কয়েকটি রুশ বিমান ঘাঁটিতে একযোগে হামলা চালায় ইউক্রেন। হামলার পর প্রকাশিত ভিডিওতে কয়েকটি বিমান ঘাঁটি থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। এদিন সংবাদ সম্মেলনে হামলার বিস্তারিত তথ্য তুলে ধরেন ভলোদিমির জেলেনস্কি। তিনি দাবি করেন ইউক্রেনীয় সেনাদের অভিযানে অন্তত 40টি রুশ বোমারু বিমান ধ্বংস হয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে $700 কোটি। 1.5 বছরেরও বেশি সময় ধরে অপারেশন স্পাইডার্স ওয়েব নামের এই অভিযানের পরিকল্পনা করা হয়েছিল বলে উল্লেখ করেন জেলেনস্কি। বিমান ঘাঁটিতে অভিযানের বিষয়টি সরাসরি স্বীকার না করলেও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ার কয়েকটি অঞ্চলে জেলেনস্কির সেনারা হামলা চালিয়েছে, যা সফলভাবে প্রতিহত করা হয়েছে। তবে হামলায় যুদ্ধ বিমানের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তারা। পাল্টাপাল্টি হামলার মধ্যেই তুরস্কে দ্বিতীয় দফায় শান্তি আলোচনায় বসছে রাশিয়া ইউক্রেন। এরই মধ্যে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রতিনিধিরা। তবে মস্কো কিয়েভ হামলা জোরদার করায় বৈঠক থেকে সংঘাত বন্ধে অগ্রগতির বিষয়ে খুব একটা আশাবাদী না বিশ্লেষকরা। রাইসা জান্নাত, সময় সংবাদ। এদিকে ইস্তাম্বুলের বৈঠকে ইউক্রেনের দেয়া পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রাশিয়া। কোনো বড় অগ্রগতি ছাড়াই তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনার দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে। তবে বন্দি বিনিময় ও মানবিক বিষয়ে কিছু অগ্রগতি হয়েছে। উভয় দেশ গুরুতর আহত ও 25 বছরের নিচে থাকা যুদ্ধবন্দীদের বিনিময়ে সম্মত হয়েছে। জুনের শেষ নাগাদ ট্রাম্পের উপস্থিতিতে পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠকের প্রস্তাব দিয়েছে ইউক্রেন। ইতালিতে গ্রীষ্মকাল না আসতেই আফ্রিকান অ্যান্টিসাইক্লোনের প্রভাবে প্রচণ্ড গরমে বিপর্যস্ত বাসিন্দারা। তাপমাত্রা আরও বাড়বে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ। এই পরিস্থিতিতে পর্যটক এবং বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ কর্তৃপক্ষের। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ইতালিতে বসন্তের এই সময়টাতে কখনো ঠান্ডা কখনো প্রচুর বৃষ্টিপাতের সম্মুখীন হচ্ছেন বাসিন্দারা। আবহাওয়ার এমন বিচিত্র আচরণ দেশটির সাম্প্রতিক ইতিহাসে ঘটেনি বলে মনে করছেন স্থানীয়রা।
জুন মাসের 21 তারিখ শেষ হবে বসন্তকাল। তার আগেই মাসের প্রথম সপ্তাহে তীব্র গরমের কবলে সাধারণ মানুষ। বৃহস্পতিবার থেকে আফ্রিকান উচ্চ পর্বতমালা এবং আলজেরিয়ার মরুভূমি থেকে ভূমধ্যসাগর হয়ে ইতালিতে পৌঁছাতে শুরু করেছে গরম বাতাস। এর জেরে তাপমাত্রা ক্রমেই বেড়ে চলেছে। পর্যটক এবং নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাবার নির্দেশনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। টুরিস্ট কম ছিল, এখন টুরিস্টের সংখ্যা বাড়তেছে। সামনে এখনো গরম ভালো মতো পড়ে না, তো গরম ভালো মতো পড়লে টুরিস্টের সংখ্যা আরও বাড়তে পারে। 2021 সালে ইউরোপে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয় ইতালিতে, যা ছিল 48.8 ডিগ্রি সেলসিয়াস। হাসান মাহমুদ, সময় সংবাদ, ইতালি। আয়ারল্যান্ডে বাংলা সংস্কৃতি চর্চা ছড়িয়ে দিতে হয়ে গেল ভিন্ন আঙ্গিকের এক সাহিত্য সভা, যেখানে স্থানীয় কবি সাহিত্যিক ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন কাউন্টি থেকে আসা সাহিত্যপ্রেমী বাংলাদেশিরা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট। আকাশের চাঁদ দেব। বাংলা সাহিত্যের রয়েছে বিশাল ভান্ডার, তবে প্রবাসী কর্মব্যস্ততার মাঝে অনেকের প্রতিভা থাকলেও হাতে গোনা কয়েকজন ছাড়া সাহিত্য চর্চা খুব কম লোকেই করে থাকেন। এবার সাহিত্য চর্চা বাড়াতে গেল নভেম্বরে প্রথম একটি সভা করেন আয়ারল্যান্ডের সাহিত্য প্রেমীরা। তারই হাত ধরে আয়ারল্যান্ডের গলয় বাংলাদেশ কমিউনিটির নিজস্ব হলরুমে হয়ে গেল এর তৃতীয় সভা। বাংলা সাহিত্যের বিখ্যাত কবি, লেখক ও আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশি কবি সাহিত্যিকদের লেখা গল্প, কবিতা আবৃত্তি করেন স্থানীয় কবি সাহিত্যিকরা। গল্প, কবিতা, লেখকদের জীবনী নিয়ে এই সভা বিকেল 3টায় শুরু হয়ে শেষ হয় রাত 11টায়। সভায় আগামী দিনে আরো লেখক ও পাঠক সৃষ্টির উদ্দেশ্যে সাহিত্যের পাতা নামে একটি ম্যাগাজিন বের করার সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে স্থানীয় লেখক ছাড়াও নতুনদের জন্য আলাদা একটি পাতা থাকবে। পাশাপাশি ম্যাগাজিনে বাংলাদেশ থেকেও গুণী লেখকদের বিভিন্ন কলাম থাকবে। এছাড়াও থাকবে কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানের খবর। শুধু এই প্রজন্ম না, ভবিষ্যৎ প্রজন্মকে আমরা বাংলা সাহিত্য বা বাঙালি সাহিত্য এবং সেই সাথে বিদেশি সাহিত্য আমরা চর্চা করি। এটা তৃতীয় সাহিত্য সভা হলেও আমাদের সাহিত্য সভায় একটা সফলতার চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। সাহিত্যকে এই বিদেশের মাটিতে প্রবাসে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা থেকেই মূলত এই সাহিত্য সভার উদ্যোগ নেওয়া হয়। আমি সবাইকে অনুরোধ করব, শুধু লেখক না, যারা পাঠক আছে সবাইকে সাহিত্যটা চর্চা করার জন্য, নিজের জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য। আগত লেখকদের মাঝে অনেকেরই বেশ কয়েকটি বই বের হয়েছে 21 বই মেলায়। আমি আর কত বড় হব। ছোট একটি দ্বীপরাষ্ট্র আয়ারল্যান্ড, কিন্তু এখানে বাংলা সংস্কৃতি যেভাবে চালু হয়েছে এই ধারা অব্যাহত থাকলে আগামী দিনে বাংলা সংস্কৃতি স্বতঃস্ফূর্তভাবে হেসে উঠবে এখানের অলিগলিতে, বাঙালি কমিউনিটিতে। আয়ারল্যান্ডের গলয় থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রবাসী বাংলাদেশিরা পশু কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন। তবে আগের তুলনায় আমিরাতের বাজারগুলোয় পশুর দাম একটু বেশি বলে অভিযোগ ক্রেতাদের। শিবলি আল সাদিকের রিপোর্ট। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। আবুধাবি, আল আইন, দুবাই, শারজা, আজমান, উম্মুল কোয়েন, রাস আল খাইমা, ফুজিরা অঞ্চলের বাজারগুলোতে বিক্রির জন্য নিয়ে আসা হয়েছে প্রচুর গরু, ছাগল, ওট। বাড়ছে ক্রেতার সংখ্যাও। আঙ্কেল আর পাপ্পাদের সাথে আসি আর আমরা একসাথে কুরবানি করি আর অনেক মজা হয়। 3-4টা দোকান দেখছি, এখান থেকে একটা নিয়েছি 10,800 টাকা। গরু বাজার আগের থেকে একটু বেশি। স্থানীয়দের মতো কুরবানির প্রস্তুতি নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। হাটগুলোতে তাদের ভিড় চোখে পড়ার মতো। মোটামুটি জমছে, ক্রেতারা আসতেছে, সবাই দেখতেছে। আমরাও আজকে প্রথম আসছি। 4-5 জায়গায় দেখার পরও মিলতেছে না। এখন ছাগলের প্রাইসটা একটু আগের বার থেকে এবার একটু বেশি। আগে অনেক গরু সস্তা ছিল, প্রাইস রেট কম ছিল, ওখানে একটু বাড়তি হওয়ার কারণে কাস্টমার এখনো দেখা যাইতেছে না। এবার আমিরাতের স্থানীয় বাজারগুলোতে পাকিস্তানি গরু ছাগলের চাহিদা সবচেয়ে বেশি। তবে স্থানীয় আরবদের প্রথম পছন্দ ওট, দুম্বা। ঈদুল আজহার দিন যত ঘনিয়ে আসছে বাড়ছে পশু কেনাবেচার হিড়িক। পাশাপাশি ছুটির দিনগুলোকে উদযাপনে আলাদা প্রস্তুতি নিয়ে রেখেছে প্রবাসী বাংলাদেশিরা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় চলছে 29তম এশিয়ান এক্সপো ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শো। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডার আয়োজনে 20টি দেশ অংশগ্রহণ করছে। মেলায় প্রবাসী শিল্পীরা তুলে ধরছেন বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি।
ফ্লোরিডা থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। 29তম এশিয়ান এক্সপো ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শোর দ্বিতীয় দিন রোববারও উৎসব মুখর সাউথ ফ্লোরিডা ফেয়ার গ্রাউন্ড। 20টি দেশের প্রতিনিধিরা তুলে ধরছেন তাদের কৃষ্টি ও সংস্কৃতি। বাংলাদেশের নতুন প্রজন্মের শিল্পীরা নাচে গানে মুগ্ধ করেছেন দর্শকদের। শুধু ফ্লোরিডা থেকে নয়, নিউ ইয়র্ক, ভার্জিনিয়া থেকেও এসেছেন শিল্পীরা গান করতে। মানুষের অংশগ্রহণ দেখে খুশি আয়োজকরা। আমাদের আজকে দ্বিতীয় দিন চলতেছে, দ্বিতীয় দিন খুব ভালো গেছে, অনেক লোক হয়েছে আমাদের এখানে। আমরা আশা করতেছি এখন অলরেডি আপনারা দেখতেছেন আমাদের ভিতরে বাইরে মানুষ অলমোস্ট ফুল। অনুষ্ঠানে নাচ, গান, উপস্থাপনা সবকিছুতেই নেতৃত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্রবাসী বাংলাদেশি তরুণ প্রজন্ম। লোকজ গানে বাংলাদেশের ঐতিহ্যকে বিভিন্ন দেশের মানুষের সামনে তুলে ধরেছেন শিল্পীরা। এটা একটা মাইল ফলক অনুষ্ঠান যে এত বছর ধরে আমরা এখানে এই সাউথ এশিয়ান এক্সপো করছি। ফুড ভেন্ডার্স, হিউজ কালেকশন অফ ফুড ভেন্ডার্স, সবাই আসুন। উৎসবে শাড়ি, গয়না সহ বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। বাইরে খাবার দোকানে রসনা বিলাসে স্বাদ নিয়েছেন অনেকে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার সময় সংবাদ। অনুষ্ঠানের মূল মঞ্চে সাংস্কৃতিক পর্বে যেমন তেমনি ভেতরে এবং বাইরে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন যে দোকানিরা, সেই স্টলগুলোতেও ছিল উপচে পড়া ভিড়। দ্বিতীয় দিনে মেলার অন্যতম আকর্ষণ বাংলাদেশের তরুণ প্রজন্মের শিল্পী প্রীতম হাসান এবং ভারতীয় সঙ্গীত শিল্পী অভিনন্দন সরকার। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়েস্ট পাম বিচ, ফ্লোরিডা। অভিনব অ্যাপ তৈরি করে দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের 3 তরুণ। 7টি দেশের অংশগ্রহণে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের মুকুট জয় করেছে বাংলা নেক্সাস টিম। এই অ্যাপটি অভিবাসী শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় চাকরি খুঁজতে সাহায্য করবে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি খাতে এক অনন্য গৌরবের সাক্ষী হয়েছে বাংলাদেশ। দেশটিতে অনুষ্ঠিত উদ্ভাবনী প্রযুক্তি প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে বাংলাদেশের এক তরুণ দল। বিভিন্ন দেশের প্রতিযোগী দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়নের মুকুট জয় করেছে বাংলাদেশি 3 তরুণের দল বাংলা নেক্সাস টিম। দলের সদস্যরা হলেন নাহিদ হাসান, আল আমিন এবং সুলাইমান সাগর। তারা সবাই দক্ষিণ কোরিয়ার টংমিয়ং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। প্রতিযোগিতায় তারা উপস্থাপন করেন একটি অভিনব অ্যাপ আইডিয়া। অ্যাপটির নাম জাবায়ু। অভিবাসী শিক্ষার্থীরা কোরীয় ভাষার দিক দিয়ে দুর্বল হওয়ায় চাকরি খুঁজতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। ভাষাগত জটিলতার সমাধান করতে জাবায়ু অ্যাপের মাধ্যমে যা নিজের ভাষার দক্ষতা অনুযায়ী চাকরি খুঁজে দিতে সাহায্য করবে। আইডিয়া শেয়ার করা, পুরস্কার অর্জন, এমনকি ইন্টার্নশিপ ও ক্ষুদ্র উদ্যোক্তা সহ শিক্ষার্থীদের বেশ কিছু সহায়ক ভূমিকা পালন করবে এই অ্যাপটি। সাউথ কোরিয়াতে ইন্টারন্যাশনাল ইনোভেটিভ আইডিয়া কম্পিটিশন আমরা প্রথম স্থান অর্জন করেছি। এই অর্জন আসলে ব্যক্তিগত নয়, এই অর্জন পুরো দেশের। আমাদের অ্যাপের একটি বিশেষত্ব হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ ফিল্টারিং সিস্টেম রয়েছে, যেটা ব্যবহার করে তারা তাদের ল্যাঙ্গুয়েজ লেভেল অনুযায়ী তাদের জব সিকিউর করতে পারবে। ফর এক্সাম্পল, আপনি কোরিয়ান ভাষা টোটালি পারেন না, সেক্ষেত্রে আপনি শুধু ইংলিশ ফিল্টারটি ইউজ করে ইংলিশে যে জবগুলো অ্যাভেলেবল আছে সেগুলো আপনি পেতে পারেন। বুসান ইন্টারন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন দেশের শিক্ষার্থীদের 7টি টিম ফাইনালে জায়গা করে নেয় এবং সেখানে চ্যাম্পিয়ন হয় বাংলা নেক্সাস। মেধা, উদ্ভাবনী চিন্তা এবং আত্মবিশ্বাস এক হয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পরিচিতি আরো উজ্জ্বল করেছে। পাশাপাশি এটি বুসান ইন্টারন্যাশনাল কলেজের জন্য এক গর্বের বিষয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যের রেকর্ড রয়েছে। বাংলাদেশি তরুণ সমাজের কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেন এবং গণিত অলিম্পিয়াডের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অনবদ্য উপস্থিত রয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। খেলার খবর। আবারও বাংলাদেশে এসে রোমাঞ্চিত হামজা দেওয়ান চৌধুরী। ঢাকায় জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ দলের সঙ্গে প্রথমবারের মতো অনুশীলন করে রোমাঞ্চিত লেস্টার সিটি তারকা। এদিন কাবরেরার অধীনে ম্যাচ আবহে রুদ্ধ তার অনুশীলন করেছে ফুটবলাররা। গেল মার্চে ভারতের বিপক্ষে খেলতে পারেননি জামাল ভুঁইয়ারা। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে জয় দিয়ে সেই আক্ষেপ ঘোচাতে চান তিনি। হামজা যোগ দেওয়ার পর দলের সবাই আরও উজ্জীবিত বলে জানান ম্যানেজার আমির খান।
লন্ডন থেকে ঢাকায় পৌঁছে দিনটা বিশ্রামে কাটাবেন দেশের ফুটবলের নবজাগরণের নায়ক হামজা দেওয়ান চৌধুরী। এমনটাই ধারণা ছিল ফুটবল প্রেমীদের। তবে কোথায় বিশ্রাম? অনুশীলনে নামার জন্য তর সইছে না তার। জানালেন সিঙ্গাপুর ম্যাচ নিয়ে রোমাঞ্চিত তিনি। হ্যালো হামজা, হাউ আর ইউ? I'm very good, thank you. কেমন লাগছে বাংলাদেশে এসে? খুব ভালো লাগছে। জাতীয় স্টেডিয়ামে ঢোকার পর তো আরো বিস্মিত হওয়ার পালা হামজার। তাকে দেখতে তিল ধারণের ঠাঁই নেই স্টেডিয়াম এলাকায়। ফিফা র্যাঙ্কিং এ লাল সবুজের চেয়ে বেশ এগিয়ে সিঙ্গাপুর। এশিয়ান কাপ বাছাইয়ে সি গ্রুপে সবারই ঝুলিতে আছে 1 পয়েন্ট করে। তাই তো এ ম্যাচ নিয়ে সতর্ক কোচ কাবরেরা। রুদ্ধদ্বার অনুশীলনে সেট পিসের ওপর বাড়তি গুরুত্ব দিয়েছেন কোচ। স্কোরিংয়ের দুর্বলতা কাটাতে মুরসালিন রাকিবদের নিয়েও কাজ করেছেন। বাংলার মাটিতে প্রথমবারের মতো একসঙ্গে অনুশীলনে হামজা ফাহমিদুল। দুজনের মাঝে প্রথম দিনেই দেখা গেল দারুণ বোঝাপড়া। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি জামাল ভুঁইয়া। সিঙ্গাপুর ম্যাচটা তাই অন্য সবার চেয়ে আলাদা জামালের কাছে। দেশের মাটিতে সিঙ্গাপুরকে হারিয়ে ফুটবলের নতুন জাগরণ রাঙাতে চান জামাল। ভালো লাগতেছে, সবাই ফিট আছে, সবাই হ্যাপি আছে, সবাই খুশি আছে। সো ইনশাআল্লাহ আমরা জিতবো ইনশাআল্লাহ। হামজা আসার পর দলের মাঝে বোঝাপড়া আরও বেড়েছে বলে জানালেন ম্যানেজার আমির খান। ম্যাচের মতন প্র্যাকটিস হয়েছে, কিছু ফরমেশনে নিয়ে কর্নার কিক, ফ্রি কিক যেগুলি হয় আর কি সেটা করেছে, কিন্তু মনে হচ্ছিল যে সবাই একটা উজ্জীবিত দল। একসঙ্গে অনুশীলনে অভিষেক হয়ে গেছে হামজা ফাহমিদুলের। এখন অপেক্ষা শুধু সমিত সোমের। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের রুদ্ধদ্বার অনুশীলন চলাকালীন স্টেডিয়ামের মশাল গেট টপকে মাঠে ঢুকে পড়েন 2 দর্শক। হামজাকে এক নজর দেখতে বেপরোয়া হয়ে ওঠেন তারা। নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সদস্যদের চোখের সামনেই মাঠে ঢুকে হামজাকে জড়িয়ে ধরে তোলেন ছবি। এমন ঘটনার পর তারকা ফুটবলারদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি দলের ম্যানেজার আমির খানের। আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন এমন ঘটনা আবারও হলে জরিমানার মুখে পড়তে পারে বাফুফে, তাই আরও সতর্ক হওয়ার তাগিদ তার। 8028 কিলোমিটার পথ পাড়ি দিয়ে লন্ডন থেকে ঢাকায় বাংলার ফুটবলের নতুন রাজা হামজা দেওয়ান চৌধুরী। গেল মার্চে ঢাকায় এসেই বাংলার ফুটবলের প্রেমে পড়েন হামজা। ইপিএল তারকার জ্বরে কাঁপছে এখন দেশের ফুটবল। 10 জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে উন্মাদনায় ভাসছে ফুটবল প্রেমীরাও। তবে ভালোবাসা কখনো মধুর, কখনো আবার তা হয়ে ওঠে বেদনা বিধুর। জাতীয় স্টেডিয়ামে হামজার প্রথম অনুশীলন। স্বপ্নের ফুটবলারকে এক নজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন সমর্থকরা। তবে দেশের ফুটবলের হ্যামিলনের বাসিওয়ালা হামজার জন্য কতটা নিরাপদ জাতীয় স্টেডিয়াম? ফেডারেশনের নিরাপত্তার ফাঁকফোকর খুঁজে হঠাৎ করেই মাঠে ঢুকে পড়েন 2 জন দর্শক। জাতীয় স্টেডিয়ামের মশাল গেটের দেয়াল টপকে মাঠে এসেই জড়িয়ে ধরেন হামজাকে। তখনও হুঁশ ফেরেনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। ততক্ষণে হামজাকে জড়িয়ে ধরে ছবি তোলার পালাও শেষ করে ফেলেন দর্শক। বাফুফের কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সদস্যরা আসার আগেই দৌড়ে পালিয়ে যান। এমন ঘটনায় প্রশ্নবিদ্ধ ফুটবলারদের নিরাপত্তা। সিঙ্গাপুর বা ভুটান ম্যাচ চলাকালীন মাঠে এভাবে দর্শক ঢুকে পড়লে জরিমানার মুখে পড়তে হতে পারে ফেডারেশনকে। এফসি কোয়ালিফাইং খেলা, এখানে আপনার যে কোনো সিকিউরিটির ব্যাপারে কিন্তু দোষটা কিন্তু হোম যারা করে অ্যারেঞ্জ করে তাদের উপরে আসে। যেভাবে আজকেই মনে করেন ওখানে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ ছিল, পুলিশের ফাঁক দিয়ে কিন্তু মশাল গেট থেকে 2 জন ছেলে কিন্তু ঢুকে গিয়েছিল, ঢুকে হামজা পর্যন্ত চলে আসছে। সেই জিনিসগুলো আসলে সিকিউরিটির মানে ডেভেলপ করার জন্য আজকে ওই যারা মাঠে কাজ করতেছিল তাদেরকে বলা হয়েছে যে অন্তত এই জিনিসগুলোকে যেন ইমপ্রুভ করা হয়। অনুশীলন থেকে শুরু করে মাঠে ফুটবলারদের নিরাপত্তা আরও জোরদারের তাগিদ আমির খানের। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিটের চাহিদা নিয়ে বিড়ম্বনায় পড়লেও বিষয়টি উপভোগ করছেন বাফুফের সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসান। এই ম্যাচ ঘিরে সমর্থকদের উন্মাদনা ভাবিয়ে তুলেছে বাফুফেকে। নভেম্বরে ভারতের বিপক্ষে ম্যাচের ভেন্যুতে আসতে পারে পরিবর্তন। দর্শকদের টিকিটের চাহিদা মাথায় রেখে ফেডারেশনের প্রথম পছন্দ জাতীয় স্টেডিয়াম ঢাকা। এদিকে ন্যাশনাল টিম নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। বয়সভিত্তিক দলগুলোতে দেয়া হবে বাড়তি নজর।
দেশের ফুটবলে নেই জনপ্রিয়তা। একটা সময় স্টেডিয়ামের গ্যালারিতে আতশি কাছ দিয়েও খুঁজে পাওয়া যেত না দর্শক, তবে সেসব এখন শুধুই অতীত। একজন হামজা চৌধুরী বদলে দিয়েছেন সব হিসেব নিকেশ। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের টিকিট নিয়ে চারদিকে যে হাহাকার, তাই বলে দিচ্ছে এই ম্যাচ ঘিরে সমর্থকদের উন্মাদনা কোথায় গিয়ে ঠেকেছে। হামজার সঙ্গে জাতীয় দলে সমিত সোম ও ফাহমেদুল ইসলামের অন্তর্ভুক্তি যোগ করেছে বাড়তি মাত্রা। সমর্থকদের মাঝে টিকিটের এমন চাহিদা নিয়ে বিপাকে আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তা ব্যক্তিরাও। তবে বিষয়টাকে ভোগান্তি হিসেবে না দেখে উপভোগী করছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। কিছুটা বিড়ম্বনা পড়তে হলো, এটা কিন্তু উপভোগ করছি। এই যে বাংলাদেশের মানুষজন এখন ফুটবলের প্রতি আগ্রহী হয়ে উঠছে, যারা হয়তো কোনোদিন ফুটবল খেলা খবরও নিত তারা এখন টিকিটের জন্য ছুটছে, এটা কিন্তু আমি মনে করি যেটা ইতিবাচক। এতদিন ধরে যারা ফুটবলকে সাপোর্ট দিয়ে মাঠে গেছে তাদের অধিকাংশ হয়তো এবার যতদূর আমার চোখে পড়েছে হয়তো খেলা দেখতে পারবে না, কিন্তু তাদের প্রতি সমব্যথিত অবশ্যই, কারণ আমিও এই পর্যন্ত কোনো টিকিট হাতে পাইনি। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের ক্রেজ ভাবিয়ে তুলেছে বাফুফেকে। নভেম্বরে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে হোম ম্যাচ সিলেট স্টেডিয়ামে আয়োজিত হওয়ার কথা থাকলেও সেখানেও আসতে পারে পরিবর্তন। সিলেটের চাইতে ঢাকা স্টেডিয়ামের দর্শক সংখ্যা বেশি, তো সেই খেলাটাকে যেন ঢাকা স্টেডিয়ামে অনুষ্ঠান করা যায়, অনুষ্ঠিত করার সেই চেষ্টাটুকু আমাদের থাকবে। হামজা সমিত ফাহমেদুল কিউবারা সমৃদ্ধ করছে জাতীয় দল, তবে লাল সবুজদের নিয়ে বাফুফের ভাবনা দীর্ঘমেয়াদী। বিদেশ থেকে তৈরি প্লেয়ার এনে খেলিয়ে দেওয়াটা কিন্তু আসলে কোনো সফলতা এনে দিবে বলে আমি বিশ্বাস করি, অন্তত দীর্ঘমেয়াদে। তো এই জন্য আমাদেরকে আসলে একটু বয়সভিত্তিক দলগুলোর প্রতি আমাদেরকে নজর দিতে হবে। স্কাউটিংটা ন্যাশনাল টিমের জন্য হচ্ছে, সেটা আমরা বয়সভিত্তিক দলের জন্য করছি, এবং আমরা আশা করছি যেভাবে কিছু যদি প্রবাসী প্লেয়ার আমাদের বয়সভিত্তিক দল অন্তর্ভুক্ত করতে পারি, আমাদের বয়সভিত্তিক দলটাও কিন্তু আমাদের শক্তিশালী হবে, এবং ওদের কাছ থেকে কিন্তু আমরা জাতীয় দলের জন্য দীর্ঘমেয়াদে একটা সার্ভিস পাবো। কাঙ্ক্ষিত ফলাফল না এলে এই জনপ্রিয়তা ধরে রাখাটাও চ্যালেঞ্জিং হয়ে পড়বে বাফুফের জন্য। সেই দিকটাতেও নজর রাখছে ফেডারেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। উচ্চ আদালত থেকে খালি হাতে ফিরতে হলো বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদকে। অপসারণ এবং বিসিবির নতুন সভাপতির বৈধতা চ্যালেঞ্জ করে ফারুকের রিটে কোনো আদেশ দেননি হাইকোর্ট। রিটটি কার্যতালিকা থেকেও বাদ দেওয়া হয়েছে। এদিকে এই ঘটনায় পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন বিসিবি এবং ফারুক আহমেদের আইনজীবী। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্যান্য প্রতিষ্ঠানের মতো পরিবর্তনের ঢেউ লাগে বাংলাদেশের ক্রিকেট বোর্ডেও। লাপাত্তা হয়ে যান 12 বছর ধরে বোর্ড সভাপতির দায়িত্বে থাকা সাবেক এমপি নাজমুল হাসান পাপন। দায়িত্ব দেয়া হয় সাবেক ক্রিকেটার ফারুক আহমেদকে। 9 মাসের যাত্রায় নানা বিতর্কে জড়িয়ে পড়েন ফারুক। বোর্ড পরিচালকদের অনাস্থায় শেষ পর্যন্ত পদ হারাতে হয় তাকে। নতুন সভাপতি হয়ে আসেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। বিষয়টি মানতে পারেননি ফারুক, করে বসেন হাইকোর্টে রিট। সোমবার যার শুনানি হয়, কোনো আদেশ না দিয়ে ফারুকের রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন উচ্চ আদালত। আদালত শুনেছেন, আদালত মনে করেছেন যে না, এটা রুল দেওয়ার মতো অবস্থায় নাই, ওনারা আলোচনা করে এটা আউট অফ লিস্ট করে দিয়েছেন। বিসিবির আইনজীবী বলছেন যে প্রক্রিয়ায় ফারুককে সভাপতি বানানো হয়েছিল, সেই একই প্রক্রিয়া অনুসরণ করেই তাকে অপসারণ করা হয়েছে। তাই উচ্চ আদালত তার রিটে কোনো সাড়া দেননি। নিয়োগকর্তা তিনিই কিন্তু আপনার উইথড্র করতে পারেন। বোর্ড সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এনএসসি ওনাকে রিমুভ করেছেন। এই কথা অবশ্য মানতে নারাজ ফারুকের আইনজীবী। তাকে শোকজ ছাড়াই অপসারণ করে আইন পরিপন্থী কাজ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ হেরে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিকেলে ও রাতে 2 ধাপে ঢাকা এসেছে লিটন দাসের দল। গেল মাসে প্রথমে আরব আমিরাতে সিরিজ খেলতে যায় বাংলাদেশ, যেখানে প্রথমবারের মতো সহযোগী দেশটির কাছে সিরিজ হারতে হয় লাল সবুজদের। সেখান থেকে পাকিস্তানে গিয়েও খুব একটা ভালো করতে পারেনি লিটন দাসের দল। 3 ম্যাচের সবকটিতেই হেরে হোয়াইট ওয়াশ হয়ে ফিরতে হলো ফিল সিমন্সের দলকে। সোমবার বিকেলে 5টায় প্রথম ধাপে দেশে আসে দলের সদস্যরা। দ্বিতীয় ধাপে রাত 10:30টায় আসেন দলের বাকি ক্রিকেটাররা। ঈদের পর 10 জুন শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের ক্যাম্প। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
প্রথমবার কমল বাজেটের আকার, 7,90,000 কোটি টাকা প্রস্তাব। প্রবৃদ্ধির ধারণা থেকে বেরিয়ে জীবিকায় গুরুত্ব, ইসির জন্য বরাদ্দ প্রায় 3,000 কোটি। বিভিন্ন পণ্যে ভ্যাট বাড়ানোয় স্থানীয় শিল্প ঝুঁকিতে পড়ার শঙ্কা ডিসিসিআই এর। কিছু ভালো দিক থাকলেও বাজেটে রয়ে গেছে কাঠামোগত দুর্বলতা, বলছে সিপিডি। এবং ডিসেম্বরে নির্বাচন চায় বেশিরভাগ দল, দাবি সালাউদ্দিনের। এপ্রিলের মধ্যে ভোটের পক্ষে জামায়াত, ইসিতে আস্থা নেই এনসিপির। দ্রুতই জুলাই সনদের আশা প্রধান উপদেষ্টার। এই ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়।